হাই ভিউয়ার্স, নিশ্চয়ই ভালো আছেন। অনেক দিন পরে মিউজিক্যাল বায়োগ্রাফিতে ফিরে এসেছি। বিভিন্ন কারণে সেটা সম্ভব হয়নি, ব্যস্ততার কারণে। আজকে আমাদের সাথে দেখতেই পাচ্ছেন একজন লিজেন্ডারি মিউজিশিয়ান, একজন সুরকার, একজন অনেক বড় মাপের রিদমিস্ট, বাংলাদেশের সেরা রিদমিস্টদের ভিতরে উনি একজন, জনাব সাদেক আলী। উনি আমার সাথে অতিথি হিসেবে আছেন। তো সাদেক ভাইয়ের সাথে কিছু আলাপচারিতা করব, আর আপনারা সাথে থাকুন। ওনার কিছু জানা অজানা কথা আপনাদের শোনাবো। সাদেক ভাই, আপনার মিউজিকের জার্নিটা কিভাবে শুরু? এটা জার্নিটা পারিবারিকভাবে শুরু। আচ্ছা। আমার বাবা তবলা বাজাতেন। আচ্ছা। এবং ছায়াছবি জগতের সঙ্গে তো জড়িত ছিলেন ফিল্ম ইন্ডাস্ট্রি। সেই 1956 প্রথম মুখোমুখি যে ছবিটা হয় আমাদের দেশে। মুখোমুখোশ অনেক 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 পুরনো, মানে প্রথম সবাক জনপ্রিয়, সবাক চলচ্চিত্র যেটা মুখোমুখোশ, সেটার সঙ্গে বাবা জড়িত ছিলেন। মানে উনি বেতার সঙ্গে জড়িত ছিলেন। যাই হোক, ওনার পেশা ছিল উনি তবলাবাদক হিসাবে ওস্তাদ মানুষ ছিলেন। তো ওনার মাধ্যমে আমার হাতে খড়ি এবং এই সঙ্গীত জীবনে প্রবেশ করা। মানে আপনার ধরেন ঘরে গান বাজনাটা শুরু থেকে ছিল। হ্যাঁ, আমি পেয়েছি জন্মের পর থেকে মনে করি গান বাজনা পেয়েছি আমি। রাইট রাইট। তো এমনি প্রাতিষ্ঠানিক ভাবে মানে আপনার এই যে তবলা, আপনি তো তবলাও বাজান, আমার তবলা। তো এটার শিক্ষাগুরু কি? আমার বাবাই। আচ্ছা আচ্ছা। আমার বাইরে কোনো ওনার যদি নামটা বলতেন। হ্যাঁ, ওস্তাদ মোবারক আলী। বাহ, তাইলে এইসব এই এখনকার জেনারেশন হয়তো কিছু জানতে পারবে। প্রতিটা মিউজিশিয়ান যে শুরু থেকে শিখে শিখে এই পর্যন্ত আসছে, সেটা একটা তাদের জন্য সহায়ক হবে। মানে এইসব গান বাজনাটা, মিউজিকটা আসলে শিখতে হয় কোনো না কোনো ভাবে। সেটা গুরুমুখী বিদ্যা, একটা কথাই আসছে, গুরুর কাছ থেকে শিখতেই হবে। তারপর তুমি আজকাল এই মানে কি বলো, গুগলসের মাধ্যমে বা অনেক কিছুর মাধ্যমে অনেক কিছু শেখা যায়। বাট না, গুগলস আপনি ওইটা দেখে কিছু জিনিস শিখতে পারবেন। ওইটা বলছি, কিন্তু একজন গুরুর কাছে যেটা দেবে ওটা একদম ডাইরেক্ট টেকনিক, ওই টেকনিকগুলো ওটা নিতে হয়। মানে সঙ্গীতটাই এমন গুগল দিয়ে হবে না। বিশেষ সঙ্গীতের ক্ষেত্রে এই জিনিসটা খুবই, মানে গুরু ছাড়া কোনো কাজ হবে না। আচ্ছা, ধরেন আপনি কিরকম বয়সে এই প্রফেশনাল অ্যাকচুয়ালি আমি, আমার যতটুকু মনে পড়ে যে মুক্তিযুদ্ধের আগে। আচ্ছা, মুক্তিযুদ্ধের আগে, মানে তখন আমার প্রথম তবলা তো মানে যেহেতু বাড়ির ঘরের জিনিস ছিল, ঠিক, তো এই চর্চাটা কিন্তু হতো না। যেটা হয় না যে দুয়ারে ঘাস গরু খায় না, একটা কথা ছিল, প্রবাদ ছিল। তো তদ্রুপ যে বাবা অনেক বলতো যে বাবা তো প্র্যাকটিসটা কর। হ্যাঁ হ্যাঁ, এই করছি, এই করবো করে আড্ডাবাজিতে চলে যেত। যাই হোক, আর যেহেতু ব্লাডে ছিল মিউজিকটা, জিঙ্ক যেটা বলে, তো স্কুল লেভেল থেকে মনে করো যখন লেখাপড়া স্কুলে যাচ্ছি, আর কোনো অনুষ্ঠান হলো ওইখানে আমি বাজাচ্ছি। মানে আমার একটা পরিচিতি পেয়ে গেল স্কুল লাইফে। সেই ক্ষেত্রে অন্য স্কুল আমাকে ডাকা আরম্ভ করলো। তখনকার ক্ষেত্রে 5 টাকা 10 টাকা মানে বাজিয়ে ওখানে ওইটাও পেতাম। তো ওইটাই আমার প্রফেশন বলা যায়, মানে প্রফেশনে চলে আসছে। যেহেতু আমি বাজিয়ে পয়সা ইনকাম করছি, তখন আনন্দের, অনেক আনন্দ, মানে সেই পাওয়ার। আর আমাদের বন্ধু বান্ধবের মধ্যে একমাত্র আমি তখন উপার্জন কম, ছাত্র জীবনে যেটা ছিল উপার্জন, মানে বন্ধুদের মধ্যে একজন। তো যাই পেতাম ওই বন্ধু বান্ধব নিয়ে খুব আমোদ ফুর্তি করে। ওইটা একটা আসলে ওইভাবে তো প্রফেশন চিন্তাও করতেন না যে এটা পাইছি, আমাকে অনার করে দিয়েছে। এইটা একটা বিশাল বিষয়, অনেক বড় প্রাপ্তির বিষয় ছিল মানুষের ভালোবাসা। হ্যাঁ, অবশ্যই। এটা তখনকার সময় যে স্কুল লেভেলে অন্যান্য ছাত্ররা যে আমাকে যে মানে কি বলবো ভালোবাসতো, যে স্নেহ করতো, যে শ্রদ্ধা করতো, এটা অনেক তখনকার সময় এটাই অনেক। ওইটা ওই যে মিউজিশিয়ান বলে পরম পাওয়া। এটা আপনি অন্যান্য সেক্টরে যারা শিল্পী, যারা ক্রিয়েটর, যারা শিল্প চর্চার সাথে আছে, যারা ধরেন কবি, সাহিত্যিক, চিত্রকল্প, যারা ছবি আঁকেন, সবাই কিন্তু এই শিল্পিত্বটা বা এই শিল্পী সত্তাটাকে নিয়ে পৃথিবীতে এরা কিন্তু গডের একটা পরের স্থান হিসাবে বিবেচনা করে অন্যান্য দেশে, মানে ওই সম্মানটা দেয় আর কি। আসলে এটা তো গড গিফটের জিনিস। অ্যাকচুয়ালি তোমার সেই জন্যই বললাম, ঈশ্বর বলো, ভগবান বলো, খোদা বলো, আল্লাহ বলো, হ্যাঁ, যে তার ব্লেসিংস না থাকলে সঙ্গীতটা হয় না। সেটা মিউজিশিয়ানস বলো বা কণ্ঠশিল্পীর মধ্যে যেটা বা চিত্রশিল্পী যেটা, মানে ওই ব্লেসিংসটা না হলে পরে ওই জিনিসটা হয় না। একদম ট্রু। তো ওইটাই আমার ব্লেসিংস ছিল, হয়তো এতটুকু পেয়েছি আমি।
আচ্ছা, আরেকটা জিনিস বলেন, আপনি তো তখন ওই সময়ে তো ধরেন ওভাবে মানে অডিও ইন্ডাস্ট্রি কিন্তু আপনাদের ওই সময় তৈরি হয়নি আমার জানা মতে। তখন সিনেমার ব্যাকগ্রাউন্ড করতেন, ওই সুযোগটা বোধহয় ছিল। ওখানে কাজ করার এক্সপিরিয়েন্স কি, কাদের সাথে কাজ করতেন? আমি আমার জীবনের প্রথম গানে বাজিয়েছি, সেটা হলো শ্রদ্ধেয় বাংলাদেশ প্রখ্যাত এবং কলকাতা উনি খুব প্রখ্যাত ছিলেন ফিরোজা বেগম। আচ্ছা আচ্ছা, উনি নজরুল গীতি শিল্পী। তো উনি তো আধুনিক গানে কিন্তু সাহেব ছিলেন কমলদাস গুপ্ত, মানে খুব নাম করা তখনকার দিনে আধুনিক গানে যদি সবচেয়ে নাম করা তখনকার সময় যেতে কমলদাস গুপ্ত তাদের মধ্যে একজন। এবং ওনার একটা প্যাটার্নই আছে, ওনার একটা নিজস্ব সত্তা আছে। তো সুতরাং ওইটা উনি আধুনিক গানে। একটা হলো যে আমরা তো মতিঝিল কর্মীতে থাকি, সেই সুবাদে আমাদের বাংলাদেশ বেতারে যারা চাকরি করতেন তাদেরকে সরকারিভাবে কোটার পেতেন আর কি। তো আমার বাবা পেয়েছেন, ওস্তাদ মীর কাসেম আলী খান, মানে ওনার যারা মানে লিজেন্ডারি যে ওস্তাদ ছিলেন তখনকার দিনে, প্রত্যেকে তার বেতনে কাজ করতেন, ওই হিসাবে হ্যাঁ সরকারি কোয়ার্টারগুলি পেয়েছিলেন। তো সে জায়গায় ওই আমাদের যে বিল্ডিং এ আমরা থাকতাম তার সামনে একটা বিল্ডিং, তার সামনে একটা বিল্ডিং এ কয়েকজন গুণী সঙ্গীতজ্ঞ ছিলেন, মীর কাসেম খান সাহেব, আবিদ হোসেন খান সাহেব, ওস্তাদ কাদি জামিল সাহেব। ওস্তাদ কাদি জামিল আর পরিচয় আমি বলি যে উনি আমি যতটুকু শুনছি যে কলকাতা মানে ইন্ডিয়ার বারে গোলাম আলী খাঁর দাঁড়িয়ে শিষ্য ছিলেন। আচ্ছা আচ্ছা। এবং ওনার চাচা মামার খুব মানে নাম করা একজন গায়ক ছিলেন তখনকার সময়। তো যাক উনি তখন এখানে সঙ্গীত প্রযোজক হিসাবে বাংলাদেশ বেতারে চাকরি করতেন, মানে তখন পাকিস্তান রেডিতে। তো উনি ওই চাচা হিসেবে দেখতাম আমার বাবার কলিগ। তো উনি এটা মোস্ট প্রবলি 1966 এর সময় হবে। তো উনি একটা ছবি পেয়েছেন, ভুলেন না, তখন আমাদের দেশে উর্দু ছবি হতো। হ্যাঁ ভুলেন না, স্বাধীনতা পর উর্দু ছবি হয়নি, ওটা আগেকার ছবিগুলো স্বাধীনতা পরে রিলিজ হয়েছে। তো 1966 সম্ভবত। তো উনি একটা ছবি ভুলেন একটা ছবি, তো উনি বাড়িতে বসে রেসল করছেন, শুরু করতে হলে লাগে তখন একটা রিদিমিস্ট, আগেকার দিনে একটা রিদিমিস্ট সঙ্গে থাকলে পরে তো সুবিধা করতে বাড়তে সুবিধা হয়। তো উনি বললেন আয়সা দেখ হয়তো আমার বাসায় একটু আয়তো। তো গেলাম, ধর তবলা টুকটুক উনি সুর করছেন, সুর টুর করা হয়ে গেল। তো উনি দেখি যে একদিন ফিরোজা বেগম কে উনি বাসায় এসছেন, ফিরোজা বেগম মানে কাদের জামিল চাচার বাসায় এসছেন। তো উনি গান রেসেলটা আমি করলাম, গানটা তুলে দিয়েছ। রেকর্ডিং ডেটে উনি আমাদের তখন ঢাকা বাংলাদেশের মানে ঢাকা বিশেষ করে দুইটা অর্কেস্ট্রা ছিল, একটা হলো ঢাকা অর্কেস্ট্রা, একটা আলাউদ্দিন লিটল অর্কেস্ট্রা। তো আমার প্রথম থেকে আমার ঢাকা অর্কেস্ট্রা কাজ স্টার্ট হয়েছে। তো কাদের জামিল চাচা কাজ করছিলেন ঢাকা অর্কেস্ট্রায়, আর ঢাকা অর্কেস্ট্রার যে তত্ত্বাবধায়ক ছিলেন, যিনি প্রধান ছিলেন, উনি ছিলেন ধীর আলী মিয়া, প্রখ্যাত সঙ্গীত পরিচালক এবং বনেদি সঙ্গীতের বনেদি ফ্যামিলি বলা যায়। তার ছোট ভাই মনসুর আলী, তারও চাস্তো ভাই আপন চাস্তো আলাউদ্দিন আলীর মতো একজন লেজেন্ডারি মিউজিক ডাইরেক্টর। তো যাই হোক ওইখানে সময় তা আমরা ওই ঢাকা অর্কেস্ট্রা রেকর্ডিংটা হলো। তো উনি কাদের জামিল চাচা বললেন যে ধীর আলী মিয়া আমার সঙ্গে কিন্তু একজন অ্যাসিস্ট্যান্ট থাকবে, মানে ও আমার সহযোগী হিসাবে থাকবে, মানে যেহেতু আমি রিসার্চ করেছি ওকে রেকর্ডিং রাখতে হবে। তো কি বাজাবে? তখন আমি এখন ডাব বাজিয়েছিলাম, ডাফলি। তো গানের সুরটা আমার অনেকদিন পর্যন্ত মনে ছিল, দেখা এখন আর মনে করতে পারছি না। তা আমার জীবনের প্রথম এই ছায়াছবি ফিল্মে ডাব বাজিয়েছিলাম। তাই সম্ভবত 65 কিংবা 66 এই মধ্যেই হবে আর কি। ওই অনুভূতি আসলে বোঝানোর মতন না, মানে এত সব গুণী মিউজিশিয়ানরা তো ছিলেন, তার মধ্যে আমি একটা ছোট্ট ছেলে। ওইটা মনে হতে পারে যে আপনি এটা ওই সময়ে একটা বিশ্বজয় করে। হ্যাঁ অবশ্যই, এটা মানে বললাম না যে এফবিএস তখন এফবিএসে তো অনেকে আমাদের এখনকার যারা প্রজন্মের সঙ্গীত পরিচালক বলেন বলো কিংবা সঙ্গীত শিল্পী বলো বা কণ্ঠশিল্পী বলো, যন্ত্রসঙ্গীত এফবিএসে আগে রেকর্ডিং হতো একটা কি বলবো এটাকে পুরোনো একটা ফ্লোর ছিল, ওইখানে তো অনেক ফিল্মের গানগুলো রেকর্ডিং হতো। ছোটখাটো স্টোরি তখন ছিল না, আর ব্যাকগ্রাউন্ডটাও লাইভ হতো, গানটাও লাইভ ওইখানে হতো, ব্যাকগ্রাউন্ড। তো আমার জীবন প্রথম এত বড় একটা হলে গিয়ে বাজানো, এত মিউজিশিয়ান, প্রায় তখনকার সময় 20-22 জন মিউজিশিয়ান, তাদের সঙ্গে বাজানো, এই রিহার্সাল করছে, মানে বুক ধর করে কাঁপতো। তারপর একটা সাহস ছিল না আমি পারবো বাজাতে, একটা আপনারা ভাগ্যবান। এই সুযোগগুলো বা এই যে এক্সপিরিয়েন্সটা, এতগুলো মিউজিশিয়ানের সাথে কাজ করা বা রেকর্ডিং সেশন যাই বলেন, ব্যাকগ্রাউন্ড,
এটা কিন্তু বিরাট ব্যাপার। এইটা এখন আমরা মিস করি, কারণ হ্যাঁ, মানে এখন এই জায়গা system- থেকে অনেক দূরে সরে আসছে। কারণ সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে, মানে ডে বাই ডে আমাদের ডেভেলপ হচ্ছে অনেক কিছুই, বাট অনেক কিছু সিস্টেম But চেঞ্জ এই ক্ষেত্রে আমার অভিব্যক্তি কি জানেন, এই যে এই চেঞ্জেস গুলো এখানে কিন্তু মানুষের ইনভলভমেন্টের জায়গাটা খুব সরু হয়ে গেছে, শুরু হয়ে নাই গেছে। বলতে এটা দরকার ছিল আর কি। তুমি শুধু আমাদের এখানে কেন বলো, আজকে তো আমি যে শুনছি যেটা, যে আমাদের তো প্রত্যেকের একটা ইয়ে থাকে, টার্গেট, মানে কি বলবো এটাকে, এইম থাকে, যে আমি আমি এই জায়গায় পৌঁছাবো, আমি এই কাজগুলো করবো। আগের দিনে যেটা ছিল আমাদের ঢাকা ছিল বাংলাদেশে, যে আমি ফিল্মটা বাজাবো, এন্ড ফিল্মের আর্টিস্ট যারা বা মিউজিশিয়ান তারা চিন্তা করছে আমি যদি ইন্ডিয়ার মতো জায়গায় বা পাকিস্তানের মতো জায়গায় যদি কাজ করতে পারতাম, ঠিক ঠিক। তো ওখানে একটা পরিধি। কিন্তু আমি যেটা শুনলাম যখন আমি কাজ করেছি, যাই হোক, তো ওখানে নাকি এখন ওই লাইভ মিউজিশিয়ান ইউজ করা নাকি কমে গেছে। এটা কমে গেছে, বাট ওখানে হয়, হয় কিন্তু তুলনামূলক অনেক অনেক কমে গেছে, অনেক কম। এইটার কারণ হচ্ছে মানে আপনার এই যে মানে মিউজিকটাকে সব দিক থেকে না সংকুচিত করে ফেলা হয়ে যাচ্ছে, এখন মেশিন বেস, based হয়ে গেছে। লুপ বেস হয়ে গেছে মিউজিক, একটা লুপ দিয়ে গান। ওইটাই মানুষ সময়ের মূল্য দিতে গিয়ে। বাট এখনো সাউথ ইন্ডিয়া বলেন, বোম্বে, আমি নিজে দেখে এসেছি অনেক মিউজিশিয়ান একসাথে ডাব করে, হ্যাঁ ডাব করে। ওইটা ডিপেন্ড করে, ওইটা বাজেটও একটা ফ্যাক্টর। হ্যাঁ, বাজার হ্যাঁ সাদেক ভাই, আপনি তো ওই যে তবলাটার পাশাপাশি আরো যে যন্ত্রগুলো বাজান, পারকাশন ইনস্ট্রুমেন্ট, যেমন অক্টোপ্যাড, ঢোলক, ডাফরি, বাবা যা আছে আর কি, এগুলো বাজান। এগুলোর পিছনে আপনার ইতিহাস কিছু interest টা কিভাবে, কি হয়? এটা ইন্টারেস্টেড। প্রথমটা বলি, আমি বেতারে তবলা বাজাই 70 সাল থেকে। স্বাধীনতার পরে 71 সালে স্বাধীন হলো, আমি যদিও মানে ওপারে যাইনি, মানে ভারতবর্ষে যাইনি, তা আমি এখানে ছিলাম। তো যথারীতি স্বাধীনতা হওয়ার পরে বেতার কিছুদিন বন্ধ ছিল, কিন্তু আমরা যাতায়াত করলাম, সঙ্গীতে যারা ছিলাম তো সবাই আসলো, আসার যোগাযোগ হলো। তো হঠাৎ দেখি আমার 3 নম্বর স্ট্রিটে একটা ড্রামস পড়ে আছে। তাই আমি বললাম যে আমি যেহেতু তবলা বাজাই, ড্রামস আমি বাজাতে তো পারবো, একটু দেখি চেষ্টা করে, আমার কোনো ওস্তাদ নাই কিন্তু। তা আমি এটাকে ওই শব্দগুলি শুনতাম যে কি ড্রাম বাজা যায়, হ্যাঁ, তো ওইটা ওইভাবে চেষ্টা করতে গেলে কিছুদিন পর দেখি যে হ্যাঁ আয়ত্তের মধ্যে চলে আসছে, একটু আসছে। তো আমাকে প্রথম আমাদের এই মিলন সেন, যে উনি তখন বেতারে সুরকার হিসাবে কাজ করতেন, তখন মঞ্জুর আহমেদ বলে নাম শুনছেন আমি জানি, ইন্টারকন্টিনেন্টাল পিয়ানো বাজাতেন। উনি সাধারণ বেতার শিল্পী কিন্তু, এবং আনফর্চুনেটলি উনি কিন্তু আমরা একই স্কুলের ছাত্র, আমি আমার সিনিয়র ভাই। তো আমরা একই জায়গায় থাকতাম মতিঝিল কলোনিতে। যাই হোক, উনি গাবে, সেই গানটা কিন্তু আমার আজও মুখস্থ আছে সুরটা। তা আমাকে মিলন সেন বলে, সাদেক ড্রামসা বাজাতে পারবি না? আমি সাহস নেব, হ্যাঁ পারবো, হ্যাঁ পারবো। সেই গানের সুরটা ছিল, সেই মেয়ে কলসি কাকে ঘাটে যায়, হ্যাঁ চাচা বিটটা তখন, সেটা তখন বিটের নামও যায় না কিন্তু। হ্যাঁ, ওই গানের যে রিদমটা যে চাচ্ছে, গানের সুরে যে চলনটা চাচ্ছে, এটা আমার ভিতরে একটু ঢুকলো, এটা গিয়ে গানটা বাজানো বেতারে। বেতারে মনে করো ওই মাইক্রোফোনে ব্যালেন্স করে বাজানো কত চারটিখানে টাফ বাজলাম। তো কিছুদিন এইভাবে প্র্যাকটিস করলাম বেতারে বসে বসে স্ট্রিটে। তার পরবর্তী যেটা হলো 1972 সালে আজম খান, আমার বন্ধু মানুষে, তখন আমার কমলাপুরে থাকে, আলম খানের ছোট ভাই, আলম ভাইয়ের বাসায় আমাদের যাতায়াত। তো একদিন আলম খান আজম বলে, এই সাদেক চলো না আমরা একটা দল করি। দল মানে কি দল করবে? আমি একটা ড্রামস জোর করো। হ্যাঁ, সেটা গান গিটার বাজাতে পারে কিন্তু সঞ্চাম করতে থাকে, হ্যাঁ গাইতে বানাইতেছে একটা গান। চলো আমরা কজন মিলে একটা করি কজন। আমি ড্রাম পাবো, ড্রাম তো নাই এদেশে, তখন তো ড্রামস পাওয়াই মুশকিল। তো বলি দেখো কোন পাওয়া যায়, দেখো। এই আজম খানের প্রথম কনসার্ট করি আমরা। এটা একটা উজ্জ্বল রাখলাম, কোথায় করবো এটা। অনেকে মানে যেটা আমি বলবো, মাঝখানে একটা কথা বলে দিই, অনেকে যে দাবি করে সেই নাকি আজম খানের ড্রামার প্রথম, অথচ আজম খানের ইন্টারভিউতে, প্রত্যেকটা ইন্টারভিউতে সে আমার নাম বলে গেছে, মিডিয়া হোক, প্রিন্ট মিডিয়া হোক কিংবা ভিডিও মিডিয়া হোক, বলে গেছে। যাই হোক, তো এখানে অনুষ্ঠানে আমি বাজালাম ড্রামস পাবো কোথায়? ওই বেতারে যে ড্রামসটা ছিল ওটা আমি বলে টলে পারমিশন নিয়ে একটা বের করছি, বের করে ওটা অনুষ্ঠানটা করলাম। তখন সঙ্গে ছিল আরো 2জন মিউজিশিয়ান, নীলু, মনসুর মগবাজার একটা ছেলে, ইলেকট্রিক গিটার বাজতো, আর মনসুর নীলু ছিল গভীরভাগ থাকতো, ওর গিটার বাজতো, বেস গিটারটাও বাজিয়েছে তখন। তো যাক, এইভাবে ড্রামস আমার যখন শেখা হলো। তো 90-তে আমরা যখন
এর আগে তো আমরা রুনাপার সঙ্গে যখন আমি ৭৭ যাওয়ার স্টার্ট করলাম বিদেশে, তখন আমি আর দেবু চৌধুরী দুজন তবলা হইতাম। তখন দেখলাম যে 4 জন মিউজিশিয়ান বা পরে আর একটা অ্যাড হইলো, স্টেজটা ফাঁকা ফাঁকা লাগে। ড্রাম ছিল তো, হ্যাঁ, তো আমি চিন্তা করলাম আমি ড্রামসটা নেই। আমি তখন ড্রামসের সুইচ ওভার করলাম, আমি ড্রামস চললাম, দেবু একা তবলা থাকলো, তো মোটামুটি একটু ভরা লাগে আর কি। আর অ্যাকুস্টিক ড্রামসের আওয়াজও হ্যাঁ একটু ভরা লাগে। এইভাবে আমি ড্রামসে সুইচ ওভার হলাম। তার পরবর্তীতে এই রুনাপার সঙ্গে যাচ্ছি, ড্রামস আমার নিজের ড্রামস ছিল। তখন আমি প্রথম 1978-80-তে আমি বাংলাদেশের প্রথম রটোটম নিয়ে আসলাম আমেরিকা থেকে। রটোটমসটা কি অনেকে জানবে না, এখন হয়তো নাই। এটা টমসই, উপর 4টা এটা ইয়ে থাকে টিউন করার জন্য, ছোট বড় 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 4টা। ওটা নিয়ে আসলাম 1980-তে। সে সময় আমাকে ট্যাক্সও ধরলো এখানে, আমি ট্যাক্সও দিলাম। যাই হোক, তো ওইভাবে আমার অগ্রসর হয়ে থাকলো কিছু কিছু ইনস্ট্রুমেন্ট দিকে। যেমন কঙ্গ আমি আওয়াজ, ইন্ডিয়ান গানগুলি শুনলে বা পাকিস্তানি গানগুলি, কঙ্গর যে আওয়াজটা, এই গানটা কিভাবে করা যায় এগুলি করে করে আমি কঙ্গ এগুলি আমার শেখা হয়ে গেছে। লাস্ট যে 90-তে গেলাম, দেবু চ্যাটার্জি আমার সঙ্গে ছিল, ওর আমি একসঙ্গে গেলাম যে আকিয়াপাড়ায় যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। আমার একটা শখ ছিল, আমি প্রত্যেক সময় কিছু না কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে আসতাম বাইরে থেকে, বিশেষ করে রিদমের জন্য বা এটা। যেমন ট্রমসটা আমি আগে আনলাম, তারপর আমি পারকাশন ইনস্ট্রুমেন্ট, টাইম এগুলি সব আমি নিয়ে আসলাম। তো ওখানে আমি কি নেওয়া যায়, আমার একটা ছিল সিনড্রাম কিনবো আমি, একটা টার্গেট ছিল। হ্যাঁ, সিনড্রাম আমাকে কয়েকটা দেখানোর পরে বললো যে উপরে যাও, উপরে কিছু আছে, দোতলা ওতে তুমি গেছো বলতে একেবারে আমি ঠিক যাই না। তো ওখানে গেছে, তো ওখানে সেলসম্যান আমাকে কয়েকটা দেখানোর পরে বলে হোয়াই ডোন্ট ইউ ট্রাই দিস ওয়ান। তো আমি হুইচ ওয়ান, তো দেবো কিনা আমার সঙ্গে আছে। তাকে দেখালো আমাকে, তখন অক্টোপ্যাড যে জিনিসটা, এটা আগে আমাদের দেশে, অবশ্য তার আগে আমাদের দেশে অক্টোপ্যাড আসলে হলো অক্টোপ্যাড। আমরা যেটা বলি, এটা আমি যেটা বাজে অক্টোপ্যাড, বাট এটা আমরা আগে বলতাম টোটাল পারকাশন প্যাড। অক্টোপ্যাডে কিন্তু কোনো সেলফ সাউন্ড নেই, ওটা মিডি দ্বারা অন্য সাউন্ড স্যাম্পল করে বানাতে হতো। তা আমাকে তখন যে সেলসম্যান ছিল, সে বললো যে হোয়াই ডোন্ট ইউ ট্রাই দিস ওয়ান। আমাকে লেট মি শো। তো দেখার পরে আমি দেখলাম বাহ, সেলফ সাউন্ড আছে। তো আমিও চিন্তা করলাম, তাহলে আমার মাথায় ওয়ার্ক করতে থাকলো যে আমি বাইরে যে ড্রামসের প্রোগ্রাম করতে যাই বা রুনাপার সঙ্গে যে আমি ড্রামস বাজাই, তো আমার ড্রামস ক্যারি করার প্রয়োজন নাই। আমি এই সাউন্ডটা পাচ্ছি এখানে, আর এটা বিল্ট ইন সাউন্ড, টিউন করা যাচ্ছে, এভরিথিং করা যাচ্ছে। হ্যাঁ, তো হ্যাঁ বাবা, হ্যাঁ আমি একটু পরে তোমাকে কল দিই, 5 মিনিট পরে একটা কাজ করছি। হ্যাঁ, তো ওই বিল্ট ইন সাউন্ড দেখে আমি দেখলাম যে খুব ভালো সাউন্ড লাগছে আমার কাছে, টিউনও করা যাবে, লেভেলও করা যায়, সবকিছু করা যায়। আর আগের দিন ড্রামস ব্যালেন্স করা কিন্তু একটা টাফ, মানে ইনস্ট্যান্ট স্টেজে গিয়ে ড্রামস ব্যালেন্স করা টাফ। আগে যারা ব্যান্ড টান করতো, আগে থেকে ব্যালেন্স করতো, ঠিক আছে, ড্রামসের সাউন্ডটা পাওয়া যায়। ড্রামস তো অনেকগুলো পার্ট, তো আর এতগুলো মাইকটা সব যেটা আমাদের সঙ্গে, মানে আমাদের আধুনিক গানের শিল্পীদের সঙ্গে এতগুলি সাপোর্ট পাওয়া, এত মাইক পাওয়া যেত না। তো আমি চিন্তা করতে, আমি বললাম যে ঠিক আছে, কত দাম এটা বলে, এত, আমি নিয়ে নিলাম। পরে দেবু আমাকে বললো, সাদা ভাই আপনি আমার দেখে তো আমার নিতে ইচ্ছে করছে। হ্যাঁ, আমি তাহলে নিতাম তুমি। আর আমি তখন বললাম যে তুমি নিতে গিয়ে তোমাকে একটা প্রবলেম হতো, কারণ তোমাকে তো ড্রামস যেহেতু তুমি বাজাও না, বা তোমার আয়ত্ত নাই, ড্রামসটা আয়ত্ত না হলে তুমি প্যাকটা পারবে না। হ্যাঁ, তারপর পারতা, তো যাই হোক, ও পরে আমাকে ঢাকায় এসে বলতেছে, আগে বলে নাই। তো এই অক্টোপ্যাড যেটা তখন SPD 8 ছিল, ছোট না, একই সাইজে, SPD 8 মেশিন না, এটা প্যাড ড্রামে SPD 8 ছিল। না, আরেকটা মেশিন ছিল DR8 না 6 ছিল, একটা আঙ্গুল দিয়ে বাজানো। হ্যাঁ, ওটা তো ওগুলো তো ড্রাম ইসের মধ্যে পড়ে না, মানে অক্টোপ্যাড যে জিনিসটা, এটা SPD 8 থেকে আরম্ভ হয়েছে। আমি বাংলাদেশে প্রথম নিয়ে আসলাম, আই এম দা মানে ওনার বলা যায় বাংলাদেশের জন্য, যে আমি এটাকে নিয়ে আসলাম, এটা 1990-তে। তারপর আমি আসার পরে তখন দেখলাম যে মেলোডি এটা আনলো। আমার পরে কিনলো লিটন ডিকসটা, তার আগে বোধহয় কিনছে কাজল বলে ছেলে, ড্রামস বাজতো, ওই নাকে একটা টিমার ছিল, ও কিনলো। ও পরে আবার কিনলো লিটন ডিকসটা। এভাবে তো মানে ছড়াই গেছে। 8-এ পরে আসলো 11, 20। তখন তো সরি, অক্টোপাসে অনেক কিছু বেরিয়ে গেছে, যেমন স্যাম্পলের সঙ্গে বেরিয়ে গেছে। ওইভাবে আমার অ্যাকচুয়ালি ড্রামস এবং অন্যান্য ইনস্ট্রুমেন্ট
কি বলবো, বাজানো এবং আনাটাও হয়েছে। আর একটা ছোট বলি তরঙ্গ, এই তরঙ্গের আবিষ্কার ইন্ডিয়া থেকে এটা আবিষ্কার হয়েছে। তো আমি যখন গান শুনতাম যে ইয়ে যে মোহব্বত হ্যাঁ ট্রাক তুম তুম ট্রাক দিম তুম ট্রাক তুম তুম, ওইটা সুরের জিনিস, সুরের জিনিস। তাই আমি বলতাম যে এটা কিসে থেকে হচ্ছে, তখন বুঝলাম তরঙ্গ জাতীয়। তবলা দিয়ে তরঙ্গ, তবলা দিয়ে চেষ্টা করলাম না, রেজিস্টার থেকে যা ডিস্টার্ব করে, তো ওইটা দিয়ে আমরা করতাম। পরে 1978 আমি রুনাপার সঙ্গে আমরা ইন্ডিয়া প্রোগ্রাম করতে গেলাম। তখন আলোদিন ছিল আমাদের সঙ্গে, তখন সে কিবোর্ড বাজাতো। আমরা রেকর্ডিং করলাম কামব্যাক রুনা বোধ একটা এলপি ছিল 10টা গানের, আলোদিন সুরে। তখন HMV-তে আমরা রেকর্ড করছি, তখন দেখি যে এই তরঙ্গ বাজাচ্ছে। তখন তরঙ্গটা দেখলাম যে তরঙ্গ কি। এর আগে অবশ্য আমাদের সতর্কতা নিয়ে আসলেন ডুগি তরঙ্গ বলে এটাকে, বায়া মতো ছোট ছোট, কিন্তু ওইটা ঠিক ওই এফেক্টটা হয় নাই। তা আমি যখন এই গানগুলি যখন শুনতাম, তারপর দূরে একা স্বামী আনা, এগুলি অনেক গানের মধ্যে ছিল। তো হ্যাঁ, তো এগুলো শোনার পর দেখি তরঙ্গটা ওইটা ওই সিস্টেমটাই ওইটা এসে আমি আবার এখানে ইমপ্লিমেন্ট করলাম। রাইট, এই যে দেখেন এক্সপিরিয়েন্স, আপনি শোনা দেখা এগুলোর থেকে ওটা বলছি যে এটা আমার একটা ইয়ে ছিল, তখন একটা নেশা ছিল যে কোন যন্ত্রটা আমি এখানে নিয়ে আসতে পারি বা আমরা এখানে ইউজ করতে পারি। আর মেন টার্গেট ছিল আমাদের ফিল্মের, যে ফিল্মে আমরা কোনো মিউজিক ডাইরেক্টরকে যেন অসন্তুষ্ট না হয় যে আমি এই জিনিসটা পেলাম না, কি লাগবে না। তাছাড়া ধরেন আপনি একটা নতুন ইনস্ট্রুমেন্ট আসলে ওইটারও তো ইউজ করতে, হ্যাঁ অবশ্যই ডিফারেন্ট সাউন্ড। যেমন তো তোমার এই গানটা খুব হিট গান, অনেকে জানবে না, ডাক দিয়েছেন দয়াল আমার, যেন আমি রটোটম আনলাম 80-তে, তখন সবাই এটা একটু আগ্রহ দেখালো যে ভালো একটা ইনস্ট্রুমেন্ট। তো তখন ওই দাফের কাজটা কিন্তু আমি এটা দিয়ে করেছি, ওই একদম লো পার্টটা দিয়ে, ডাক দিয়েছেন তাক ধুম ধুম, এই জিনিসটা করছি। তখন এটা বেশ অনেক গানে কিন্তু ইউজ হয়েছে। তুমি যে গানটা দেখো শিল্পী আমি শিল্পী, ওটাতে কিন্তু স্টার্টিং একটা আছে, তারপর এই বৃষ্টি ভেজার আছে স্টার্টিং একটা রোল আছে এই জিনিসগুলো। তাই আমি চেষ্টা করতাম যে নতুন নতুন কিছু ইনস্ট্রুমেন্ট আনা যায় কিনা, এবং আমার এটা একটা নেশা ছিল, তো ইন্ডাস্ট্রিও তো ডেভেলপ হতো অনেক। হ্যাঁ, যাই হোক ওইগুলি বলছি যে পেটটা আমারই আনা। এখন অনেকে বলবে যে আমি, হ্যাঁ আমার চেয়ে অনেক ভালো প্লেয়ার হয়ে গেছে, আমি নিজে স্বীকার করি। আমার জুনিয়র ভাইরা অনেক ভালো বাজায়, কিন্তু আমি এটা নিয়ে আসছি বাংলাদেশে আমি প্রথম। যাক, এই ইনফরমেশন গুলো কিন্তু হ্যাঁ অনেকে জানবে না, অডিয়েন্সরা এখন পাবে। ওইটাই আর কি। সাদেক ভাই, আপনি তো আমাদের পৃথিবী মানে বিশ্ব বিখ্যাত একজন লিজেন্ডারি সিঙ্গার রুনা লায়লা ম্যাম। হ্যাঁ, ওনার সাথে দীর্ঘদিন ধরে আছেন। ওনার সাথে বাংলাদেশে বিদেশে সব জায়গায় আপনার পারফরমেন্স করার সুযোগ হয়েছিল। তো ওনার সম্পর্কে দু একটা কথা এবং আপনার এক্সপিরিয়েন্স যদি শেয়ার করেন আমার ভিউয়ার্সদের জন্য। হ্যাঁ, বলছি যে রুনা আপা যখন পাকিস্তান থেকে 1974 সালে চলে আসলেন, তো আমাদের কাছে মনে হলো একটা স্বপ্ন। কারণ পাকিস্তান ছোটবেলায় যেমন গান শুনতাম, ওনারা গান শুনে শুনে বড় হয়েছে, সত্যি গান মানে শুনতাম, হয়তো খুব একটা ডিফারেন্স হবে না, কিন্তু উনি হয়তো আমাদের সিনিয়র মানে কণ্ঠশিল্পী হিসাবে। তারপর মানে যদিও বেতারের গান শুনতাম, ছায়াছবি দেখতাম, তো উর্দু গানগুলি শুনে শুনে মানে ওনার প্রতি আমাদের একটা কি বলবো একটা মানে ভালো লাগা একটা তৈরি হয়ে গেছে এবং ভক্ত হয়ে গেছিলাম। তো উনি যখন আসলেন 74-এ, তার তো চিন্তাই করতে পারি না যে রুনা লায়লা এসছেন এই দেশে। যাই হোক, উনি যখন প্রথমে এলেন বাংলাদেশে আসার পরে, আমাদের প্রথম গান উনি গিয়েছিলেন সম্ভবত সত্য সাহার সঙ্গীত পরিচালনায় সুরপিত গানে। দ্বিতীয় কিংবা তৃতীয় গানটি গিয়েছিলেন উনি আমাদের আনোয়ার পারভেজ সাহেবের সুররূপে আর কি, সুরকৃত গানে উনি লিজেন্ডারি মিউজিক ডিরেক্টর। তো তখন থেকে আপার প্রতি একটা শ্রদ্ধা ভক্তি, এবং উনি অভ্যস্ত না, কারণ উনি পাকিস্তানে যেভাবে মানে 25 জন 30 জন মিউজিশিয়ান নিয়ে কাজ লাইভ রেকর্ডিং হতো, তো ওই হিসাবে আমরা এখানে মাত্র ছিলাম 10 জন 12 জন বা 15 জন বা 20 জন, খুব হার্ডলি 20 জন মিউজিশিয়ান এখানে এজ হতো। যাই হোক, আর সিস্টেম ছিল আমাদের, আমরা ঠিক অতটা স্কিল ছিলাম না। পাকিস্তানের মিউজিশিয়ানের যে স্কিল ছিল, হ্যাঁ, তো হিসাবে আমরা অত স্কিল ছিলাম না, বিশেষ করে তবলা, ঢোল, ভায়োলিনটা আমাদের এখানে, ওদের তো মানে সবকিছু প্রত্যেকটা ডিপার্টমেন্টে ওদের খুব স্ট্রং আমাদের থেকে জানাশোনা। হ্যাঁ, শিখেছে আর যাই হোক, ওনার প্র্যাকটিসও করে এরকম। তো যাবো যে আসলে উনি প্রথম হয়তো অনেক কষ্ট এসেছে, কিন্তু উনি মানিয়েছেন। তো আসার পরে তো আমাদের প্রখ্যাত সঙ্গীত পরিচালক দেবু ভট্টাচার্য পাকিস্তান থেকে চলে এসেছিলেন। তখন দেবুদার সঙ্গে রুনাপার একটা সম্পর্ক অনেক আগে থেকে, সে ছোটবেলা থেকে ওনার মানে রুনাপার ছোটবেলা থেকে।
যেহেতু দেবুদা পাকিস্তানে খুব দাপুতে মিউজিশিয়ান ছিলেন, মিউজিক ডাইরেক্টর ছিলেন আর কি। আসার পরে এখানে উনি আমাদের প্রথম বললেন, ওনার একটা ছোট্ট গল্প বলি, যে উনি আমাদের একটা ছবি পেয়েছেন এখানে অনেকদিন পর। ছবি পাওয়ার পরে উনি বললেন যে আমাদের অর্কেস্ট্রার লিডারকে এসে বললেন, আচ্ছা আমাদের অর্কেস্ট্রা লিডার ছিলেন ধীরে সাহেব, তো ওনার আবার একজন অ্যাসিস্ট্যান্ট ছিলেন মিলন সেন। তো ওনাকে বললেন, এই মিলন, তোমাদের এখানে মিউজিশিয়ান কজন পাওয়া যাবে? তো উনিও মানে বলে দিলেন, হ্যাঁ সব পাওয়া যাবে। ব্রাস ইনস্ট্রুমেন্ট পাওয়া যাবে? পাওয়া যাবে। কি পাওয়া যাবে, আপনি কি চান? মানে উনি আমাদেরকে ছোট, আমরা যেন ছোট না হই ওনার কাছে, এই জন্য মানে যা মুখে আসছে বলে গেছেন। এই স্যাক্সোফোন আছে, ট্রম্বন আছে, ট্রম্বন, টম্পরাম, বমরাম, রামরাম সবকিছুই আছে আমাদের। খুব মজার ব্যাপার। তো দাদা বলে, আচ্ছা ঠিক আছে। তো তদ্রুপ রুনাপাকে দিয়ে তখন উনি তোমাদের চিটাঙে ঢাকায় আমরা কয়েকটা অনুষ্ঠান করছিলাম, মানে স্টেজ পারফরমেন্স। তো দাদা তখন সেই পাকিস্তানি স্টাইলটা মনে ছিল তার, ভায়োলিন নিয়ে, কিবোর্ড নিয়ে, তবলা, ঢোলক সবকিছু নিয়ে, ফুল অর্কেস্ট্রা নিয়ে রেসেল করতে বসলেন। পূর্বানিতে একটা রেসেল ছিল, অনুষ্ঠান ছিল। তো পরবর্তীতে আমাদের সঙ্গে মরিমনা হয়নি পেমেন্ট নিয়ে। তো পরে উনি মিউজিশিয়ান বাদ দিয়ে 4-5 জন না 10 জন মিউজিশিয়ান নিয়ে একটা কাজ করেছিলেন। রুনাপার সঙ্গে তখন থেকেই পরিচয়। তো এইভাবে ফিল্মে তো গান রেকর্ডিং হলে তো আমাদের ঢাকা অর্কেস্ট্রা রেকর্ডিং হলে আমরা থাকতাম। তার মধ্যে আমি আবার আমাদের অর্কেস্ট্রা রিদম ডিজাইন করতাম গানে। তো সেই সময় তো এইভাবে রুনাপার সঙ্গে পরিচয়, প্রত্যেকটা রেকর্ডিং। আর আমাদের তখন বাড়িঘর বলতে স্টুডিও ছিল। স্টুডিও আসলে তো এটা অন্যরকম লাগে। সকালবেলা আসতাম, বাসায় ফিরতে রাত্র 2টা-3টা, অনেক সময় 1-2 দিন ফিরতামই না। আবার ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকতো অনেক সময়, তো ফিরতাম না। এইভাবে পরিচয়। কাজের সময় ছিল, খুব মানে একটা গোল্ডেন সময় গেছে আমাদের। তো তোর মধ্যে রুনাপারকে অ্যাকচুয়ালি বাইরের থেকে দেখলে উনি যে এত মানে অমায়িক একজন মহিলা, এমন অমায়িক একজন শিল্পী, যে বাইরেতে দেখলে কিন্তু বোঝা যাবে না। ওনার সঙ্গে নাম ছিল, কারণ উনি নিজে কি বলবো ওটাকে, মানে খুব নিজেকে খুব স্মার্টলি প্রেজেন্ট করেন সব জায়গায়। ওনার একটা বড় গুণ হচ্ছে ওনার পার্সোনালিটি। ওই পার্সোনালিটির কথা তো বলছি। নাম্বার 1, আবার কাজের জায়গায় 100% প্রফেশনাল, 100%, মোর দেন 100% বলবো। উনি জানে, উনি শিখে এসছেন ওইটাই কিভাবে ওনার জায়গাটাকে ধরে রাখতে হবে। কি ভাবুক সেটা না, উনি কতটা সিনসিয়ার সেটা উনি। এটাই ঘটনা বলছিলাম তোমাকে, যে ওনার সঙ্গে করলাম এই রেকর্ডিং এর সময় এমন হতো যে সঙ্গীত পরিচালক হাতে দেবুদা কিংবা আনোয়ার পারভেজ কিংবা সুবল দাস, আমাদের ঢাকা অর্কেস্ট্রা মিউজিক ডাইরেক্টর ছিলেন, অত ওনাকে গান শিখিয়ে আসছেন বাসায় গিয়ে। তো বললেন যে অমুক তারিখে রেকর্ডিং। আনোয়ার পারভেজ রুনাপাকে বেবি ডাকতো। তো বেবি কালকে রেকর্ডিং আছে, বা সকালে ফোন করলো, আজকে বিকালে 6টার সময় রেকর্ডিং, আমি সকাল থেকে রিহার্সাল করবো, 6টায় রেকর্ডিং। তখন কটায় আসবো আমি? তুমি 7টার সময় এসো, বা আমি তোমাকে ফোন করবো। হয়তো পারভেজ ভাই বললাম আমি তোমাকে ফোন করবো, তখন তো ল্যান্ড ফোন করবো। তো রুনাপা হয়তো 5:30 দিন একটা কল দিল, হ্যাঁ পারভেজ সাহেব আসবো আমি? না না না, এখন হয়নি, একটু পরে আসো। তোমাকে বললাম তো 7টার সময় জানাবো তোমাকে। 6টা বাজে, হঠাৎ সরাসরি দেখা গেল রুনাপা এসে হাজির। ওনাকে যেহেতু বলা হয়েছে 7টা থেকে রেকর্ডিং হবে এবং তাকে জানানো হবে, মেন্টালি প্রিপেয়ার্ড, উনি বসে থাকতে পারেননি। আর তখন আমাদের একটু রেসাল করতে সময় লাগতো, গান রেডি করতে। উনি কিন্তু চলে এসছেন, এসে আরে তোমাকে তো বললাম যে দেরি হবে। না ঠিক আছে, আমি তো পারছি না, আমি ঘরে বসে থাকতে। তো ওনারা এই সিনসিয়ারিটি ওনাদের মধ্যে ছিল। ঠিক কণ্ঠশিল্পী আমি দেখলাম মাইক্রোফোন, তুমি নিজে গান গাও, তুমি বুঝবা যে ওনার মতো মাইক্রোফোন ডেলিভারি অন্য আর 2 জন পারবে কিনা আমি জানি না। কোন থ্রোটা কত দূর অ্যাঙ্গেল দিতে হবে, কি করতে হবে, ঠিক ওনার একদম মাইকের সামনে কিন্তু গাচ্ছে কোনো ফাটা। ওনার মিউজিক্যাল নলেজ সেই অন্য লেভেল, সবকিছু মানে মাইক্রোফোন ব্যালেন্সিং লেভেল সবকিছু। তো এই বিদেশের ব্যাপার যেটা আসলো তোমার, এটা 1977-এর কথা, প্রথম বিদেশ যাত্রা হয় ওনার সাথে। তো ওনার আমাদের একজন বড় ভাই ছিলেন, মানে বন্ধু প্লাস বড় ভাই থাকে না, এই যে যারা একটু বড় হয় কিন্তু সম্পর্কটা বন্ধু, জাহাঙ্গীর হায়াত খান, রুমু খান হইলো তোমার ওই আব্দুল জব্বার খান যে মুখোশের পরিচালক, তার ছেলে। ওনার 2 বোন খুব ভালো গান গাইতেন, মালা খান, রূপা খান। তো যে রুম ভাই গিটার বাজাতেন আমাদের প্রথম দিকে। তো আসলে একদিন ইয়েতে বসলো যে এখন আমি তখন বেতারে শাহবাগে, উনি আসলেন, আচ্ছা বললেন সাদেক আমেরিকা যাবো নাকি? আমি কি আমেরিকা?
মাথা খারাপ করবে, তখন আমেরিকা মানে এটা স্বপ্নেও চিন্তা করা যায় না আমেরিকায় যাওয়ার কথা। কি বলেন? কয় হ্যাঁ যাবো নাকি আমেরিকা, বলো। আমি যাবো না মানে? কয় তারা কি দিব আমাকে? যে আমেরিকা নিয়ে যে আমি কি চান আপনি, আমি আপনাকে তাই দিব। কয় না রেডি হও, রেডি হও। আমি কি রেডি হোক মানে কি? বলে যে রুনার একটা শো এসছে, রুনার তো আমাকে একটা গ্রুপ তৈরি করতে বলছে, তুমি আসো। আর আমাদের চিরাঙে, তোমাদের চিরাঙে দেবু চৌধুরী তবলাবাদক, আরেকজন লিজেন্ডারি তবলাবাদক, মুক্তিযোদ্ধা একজন, তো ও আছে। আর আমাদের বংশীবাদক ছিলেন খুব লিজেন্ডারি, আমাদের অনেক সিনিয়র আব্দুর রহমান সাহেব, মনির ভাইয়ের বাবা। তো উনি আর রুমু খান নিজে গিটার, এই 4জন মিউজিশিয়ান নিয়ে আমরা আমেরিকা প্রোগ্রাম জন্য আমাকে অফার করা হলো। আমি মানে কি বলবো, আমি স্বপ্ন দেখছি মনে হলো আর কি। তখন স্বপ্ন দেখতেছি আমি প্লেনে উঠছি, যেটা হয় আর কি জীবনের প্রথম, তাও আমেরিকা মতো জায়গায়, চিন্তার বাইরে আর কি। এবার আমাদের বিদেশ যাওয়া আরম্ভ হলো। তারপর তো অগণিত বহুবার বহু সময়। তবে ওনার এই মিউজিশিয়ানদেরকে ট্রিট দেওয়া, আরে বাবা এটা অন্য কোন সিঙ্গার বোধহয় দিতে পারবে না। আমি না, উনি তো যেমন সবকিছু ওনার ওই মিউজিশিয়ানদের লেভেলটাকেই, ওই হাইটটাকেই অন্য লেভেল পৌঁছে দিয়েছিলেন। এরা আমার নিজের, আমার গ্রুপের মেম্বার মিউজিশিয়ান, মানে আমার যা ট্রিট ওনারা সেম ট্রিট। যেমন পার্টিকে বলে দেয় যে আমার সঙ্গে আমি 7জন মিউজিশিয়ান ছাড়া আমি যাবো না কোথাও। 100% ওনাকে অনেক অফার করা হয়েছে যে আপনার পেমেন্ট আপনি বাড়িয়ে না, 7জন আমাদের নিতে অ্যাফোর্ড করতে অসুবিধা, একা চলে যান অথবা সিডি বাজিয়ে গান। বলেন না, আমি 7জন মিউজিশিয়ান ছাড়া যাবো না। এবং মিউজিশিয়ানরা কোথায় উঠছে, কি খাচ্ছে, কোথায়, হয়তো ফোন করে খবর নেবে, এই তোমাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা, খাওয়া দাওয়া সব ঠিক আছে, খাওয়া দাওয়া সব ঠিক আছে না, কি তোমার মানে যে রুমটুম দিয়েছে রুমটুম ভালো আছে, নাহলে বলো। আর যদি প্রবলেম হতো আমার সঙ্গে সঙ্গে উনি আবার পার্টিকে ফোন করতেন, এই আমার মিউজিশিয়ান রুমগুলি ভালো হয়নি, আপনার চেঞ্জ করেন। একজন সিঙ্গার চাইলে সবকিছু পারে। আমার ফ্লোরে দেন ওদেরকে, আপনাদের হ্যাকে হতে হয়তো ফ্লোর এদিকে দেখেছে, হ্যাঁ ম্যাডাম আমাদের একই ফ্লোর পাচ্ছে না, না ম্যানেজারকে বলেন একই ফ্লোর দেন, আপনার ওই রুমগুলো ভালো না। যেমন এই ট্রিটগুলো আসলে রোনাপা ছাড়া অন্য শিল্পীদের মাঝে আমি দেখেছি। আমার মানে ব্যান্ডের ক্ষেত্রে বিষয়টা আলাদা। এজ এ সোলো পারফর্মার হিসেবে যেটা, সেই জায়গায় ওনাকে আমি মানে প্রণাম পাওয়ার যোগ্য। বেতারে তো দীর্ঘদিন ধরে কাজ করতে। বেতারে আমি 1970 সাল থেকে কাজ করছি। বেতারের কাজের এই যে চর্চাটা, এটা একটা চর্চা কেন আমি বলি, বেতারে যাওয়া আসা, বেতারে তো দেখার সুযোগ নেই, কিন্তু গানটা শোনার, বেতারের আর্কাইভের বহু গান জনপ্রিয়। এবং আমি যদি ভুল না বলি যে বাংলাদেশের অধিকাংশ গান বেতার থেকেই মানুষের কাছে পৌঁছে গেছে। এক বেতার অথবা নয়তোবা সিনেমা, নয়তো বিটিভি, এই 3টা মাধ্যম থেকেই ম্যাক্সিমাম গান। তবে বেতার সম্বন্ধে বলতে অ্যাকচুয়ালি যে বেতার তখনকার সময় ছিল কি, একটা মাধ্যম ছিল বেতার, তারপরে টিভিটা হয়েছে, এই 2টা মাধ্যম ছিল। আর সিনেমা তো মানুষ হলে গিয়ে দেখতো, কিন্তু ওই গানগুলি তো হলতে বেরোলে শুনতো না। ওই গানগুলি তখন বেতার থেকে বাজতো। এবং পরে বিটিভি আরম্ভ করলো সিনেমার গান নিয়ে একটা অনুষ্ঠান, ছায়াছন্দ। ওটা কিন্তু খুব পপুলার ছিল ফিল্মের গানগুলো নিয়ে। তো বেতারে যেটা হলো, বেতারটাকে আমি বলবো অ্যাকচুয়ালি এটা একটা ইনস্টিটিউট ফর, কি বলবো, এটা মানে মেকিং এ মিউজিশিয়ানস, মিউজিশিয়ান মেকিং। আমাদের দেশে অ্যাকচুয়ালি এখন পর্যন্ত বলবো আমাদের সরকারিভাবে কিন্তু কোনো অর্গানাইজেশন নাই বা কোনো ইনস্টিটিউট নাই যেখানে মিউজিশিয়ানদের ট্রেনিং দেওয়া হয়। তবলা বাদ্য খাতে কিছু পাওয়া যাবে, মানে হয়তো ঢাকা ইউনিভার্সিটিতে কিংবা অন্য জায়গায়, আর মিউজিক কলেজে ওইভাবে ওরকম, হ্যাঁ বলছে হলেও মিউজিক কলেজ তবলা, ভোকাল, দোতারা বা এই পর্যন্ত ফিক্সড। হ্যাঁ, গিটার। আর ঢাকা ভার্সিটিতে শুধু কণ্ঠটাই বোধহয় মেন, অন্য কোনো সাবজেক্ট নাই। তো সুতরাং এই জিনিসটা আমাদের দেশে কোনো ইনস্টিটিউট ছিল না যেখানে তুমি একটা সার্টিফিকেট নিবা বা কাজে লাগবে। এটা খুব ইম্পর্টেন্ট, জানেন। এখনকার সময়ে এসে এটা খুব, আপনার যোগ্যতাটা কি, আপনার যোগ্যতাটা মানুষ বিচার করবে না, আপনার ডকুমেন্ট সার্টিফিকেট। হ্যাঁ, সারা পৃথিবী কিন্তু সেটাই দেখে। আপনি যে এত বছরের কাজ করলেন, আপনার এক্সপিরিয়েন্স লেভেল, সেটা কোনো একটা সার্টিফাই জায়গা থেকে আসলে তখন ওরা বিবেচনা করে। সেটাই বলছি। তো বেতারটা ছিল তাহলে এটাই যে আমরা যখন বেতারে চাকরি করতাম, তো গান বাজাচ্ছি, চেষ্টা করতাম খুব ভালো দেওয়ার বা ভালো করার, তাতে আমাকে যেন আরো 10জন লোক ডাক দেয়।
তখন আমার একটা অনুষ্ঠানে যেন ডাক পড়ে, অন্য বড় শিল্পী যারা তাকে আমি যেন ডাকে। তো সুতরাং বেতারে নাম্বার ওয়ান যেটা হলো যে আমি যেমন আমার লাইফ থেকে আমি শিখেছি 3টা জিনিস বেতার থেকে, 3-4টা জিনিস। প্রথমত হলো যে টাইমিং, বেতারে যাওয়ার যে একটা ডিউটি যেটা বলে ডিউটি, তখন ছিল আমাদের বেতার লাইফ আইটেম হতো, মানে সকালবেলা একটা জীবন্ত একটা অনুষ্ঠান, 7:30 একটা অনুষ্ঠান যেত সকাল। তো সুতরাং আমার যখন ডিউটি ছিল, আমাকে 7:30 অনুষ্ঠান করতে গেলে আমাকে বিফোর 7 আমাকে আই হ্যাভ টু বি রিচ ইন মাই অফিস, এবং লাইভ বাজানোর প্র্যাকটিসটা। তো গেলাম, যাওয়ার পরে হয়তো একদিন দেরি হয়ে গেলে পরে আমাদের অফিসার যারা ছিলেন বা আমাদের সিনিয়র মিউজিশিয়ান তারা বলতেন কিরে দেরি হলো কেন, তাতে মনে করো লজ্জা মনে হয় যে মাটির ফাঁক হয়ে যায়, আমি ঢুকে যাই, এত নিজেকে খারাপ মনে হতো, ছোট মনে হতো। তো এইটা একটা প্র্যাকটিস। নাম্বার 2 হলো যে তখনকার সিস্টেম যেটা ছিল, এখন তো আমি বলবো যে কি মানে স্বর্ণের যুগ, এখন বলবো আমি স্বর্ণের যুগ বর্তমানে, কারণ তুমি আজকে রেকর্ডিং করছো, তুমি তবলা নিবা, হ্যাঁ সাথে ভাই তবলাটা ডাইরেক্টর দেন তো, না ডাইরেক্টর কম লাগছে, ঠিক আছে আপনাকে আরেকটা মাইক দিয়ে দিচ্ছি আমি, হ্যাঁ বাইরেটা একটু আচ্ছা ঠিক আছে আমি বাইরেটা আলাদা করে নিচ্ছি, ওটা আরেকবার তখন তো অপশন ছিল না, কোনো একটা মাইক্রোফোনে কণ্ঠশিল্পী, যন্ত্রশিল্পী সব একটা বসছে, তার মধ্যে হয়তো সেতার, বেহালা, বাঁশি, তবলা, এসরাজ, হ্যাঁ গিটার, হাওয়াইন গিটার, যে পার্টটা আসতো হয়তো একটু আগে না, মানে ঠিক ওই লেভেলটা মেনটেন করতে হতো যাতে কণ্ঠটা মার না খায়, মিউজিকের সময় যেন এই লেভেলটা যেন থাকে। যেমন তুমি শুনবো অনেক পুরোনো গান আছে যেটা 2টা মাইক্রোফোন রেকর্ডিং, পরবর্তীতে ডেভেলপ হয়েছে, রেকর্ডিং সময় 2টা মাইক্রোফোন, একটা কণ্ঠশিল্পী, একটা হলো ইনস্ট্রুমেন্ট। তার ভাগটা কি হলো, ইনস্ট্রুমেন্টটা যেটা ছিল যেমন তবলা নিয়েছিলাম আমরা, ফ্লোরে বসতাম, তো ওইখানে ফ্লোরে তবলা, পাশে সেতার, অ্যাকুস্টিক গিটার, পারকাশন সব একসঙ্গে বসলো। যখন একটা সেতার পিস হলো আমাকে এমন লেভেলে বাজাতে হবে যে আমার আওয়াজটা যাবে প্লাস ওই সেতার পিসটা যেন মান না, আমার গানের সময় আমি একটু লেভেলটা একটু মিউজিশিয়ানদেরকে ব্যালেন্স করে। ওইদিকে তোমার কণ্ঠশিল্পী যায় গান গাচ্ছে, তার পিছনে 2টা ভায়োলিন বা 3টা ভায়োলিন বাজতেছে, ওই পিস সময় চলে যাবে। ফ্লুট, ওখানে গ্র্যান্ড পিয়ানো ছিল আমাদের, বুঝছো, গ্র্যান্ড পিয়ানো বাজতো। তো এইগুলি তখন হলে মিউজিশিয়ানদের একটা সবকিছু কন্ট্রোলের মধ্যে চলে আসতো যে আমাকে এই লেভেলে বাজতে হবে, এই যাতে কোনো প্রবলেম না হয়, শ্রোতাদের কানে যত খারাপ না লাগে। তো এটা আমি বলবো যে বেতারটা সাংঘাতিক ভাবে ইনস্ট্রুমেন্ট, বিশেষ করে আমাদের মিউজিশিয়ানদের ক্ষেত্রে, কণ্ঠশিল্পীদের ক্ষেত্রে যতটা না, মিউজিশিয়ানদের ক্ষেত্রে তার চেয়ে বেশি। আর বেতার মানে ঢুকে গিয়ে আমি বললাম যে আমার জীবনে আমি 2-3টা জীবন শিক্ষণীয় আমাদের ছিল, যেমন একটা ব্যালেন্স ব্যাপারটা, যেমন টাইমিং ব্যাপারটা, আর 3 নম্বর হলো যে অনার ব্যাপারটা, আমার সিনিয়র যারা ছিলেন তাদেরকে সম্মান, এখন নাই, আমাদের যারা সিনিয়র ছিলেন তাদের সামনে আমরা বসতাম না, এই দূর পাড়ায় আসতাম, আরে বাবা ওনারা ওইখানে আসেন আমরা যাবোই না। তখনকার সময় আব্দুল হাজ সাহেবের সামনে যাবো প্রশ্নে ওঠে না, সমরদার সামনে, সমরদার দেখলে তো গা কাঁপতো, ভয় লাগতো। তো এই শিক্ষণীয় জিনিসগুলো আমরা বেতার থেকে পেয়েছি। ঠিক 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 ঠিক, এইটা আপনাদের ভাগ্য যে এই জিনিসগুলো আমরা মিস করে গেছি। আমি শেষ দিকে কিছুদিন চিটং বেতারেও কাজ করেছি, এখানে তো এখন করছি, এখানে অন্যভাবেই কাজ করছি। আপনি তো সুর করছেন, বিভিন্ন জনকে যে গান গাওয়াচ্ছেন বেতারে, টেলিভিশনে, সেই জায়গাটা বলেন কেমন লাগে গান শুরু করতে বা নতুন মৌলিক গান সৃষ্টি করতে? গান তো সুর করা মানে মৌলিক গানই তো সৃষ্টি করতে হয়, সুর তো করতে হয়, এটা ভালো লাগে। কারণ হচ্ছে কি আমার যেটা হয়েছে প্রায় 60 বছর একটা অভিজ্ঞতা অর্জন করেছি, প্রত্যেকটা সঙ্গীত পরিচালনার কাজ করেছি, তো তাদের কিছু কিছু জিনিস সব আমার ভিতরে, কারণ কে কোন মোডে কাজ, বিভিন্ন এলিমেন্টস আমার মাথায়, কে কোন মোডে কাজ করছে, কে শুরু করার সময় এই টানটা কিভাবে দিত, এই টানটা কিভাবে দিত, এই এলিমেন্টস গুলো আমার মধ্যে চলে আসার পর আমি দেখলাম শখে বসে করি, আমি এখনো শখের বসেই করি, আচ্ছা দেখি 2-একটা গান শুরু করা যায় কিনা। আমি যে সুরকার হিসাবে আমি নিজেকে দাবি করি না, আমি চেষ্টা করি। না 100% এই চেষ্টা আপনার অব্যাহত থাকুক। কেন কি জানেন, দেখেন তখনকার গানগুলো এখনো মানুষ গাচ্ছে, কোনোদিন পুরনো হবে না। তো এখন যদি আপনি গান সৃষ্টি না করেন, আপনার জীবন দশায় যদি কিছু সৃষ্টি না করেন, মানুষ আপনাকে কিভাবে মনে রাখবে বা নতুন গান কোথায় তৈরি হবে? তাই না, সেটাও ঠিক আছে, কিন্তু এখন যেটা হলো যে আমি যেটা ফিল করি, তোমরা ফিল করো, তুমি বিশ্বকে ফিল করবা, এখন যে গানে আমরা অনেকে বলি যে গান এখন কেন ভালো হচ্ছে না, গান কিন্তু ভালো হচ্ছে এখন, তা তো অবশ্যই, গান তো ভালো হচ্ছে এবং ভালো মন্দ মিশে, তার মধ্যে ভালো গানও হচ্ছে। যেমন তখনকার সময় যে বলে আমরা যে
এই আগের দিনে গান খুব ভালো না, আমি বলবো এখনো গানও ভালো হচ্ছে, কিন্তু এটা আমাদের শ্রোতার কানে পর্যন্ত পৌঁছায় না, প্রমোশন নাই। আগে যে রেডিও ছিল, একটা চায়ের দোকানে বসলে, একটা পান দোকানে বসলে রেডিও বাজতে থাকতো। কোনো গান যদি প্রতিদিন 10 বার করে যদি যে কোনো মিডিয়াতে হ্যামার যদি কোথায় কানে, ওই গান অটোমেটিক মানুষের কাছে পৌঁছায়, মানে আই মিন ওইটাই জনপ্রিয়তা লাভ। তুমি আগে দিন খেয়াল করছো, আগে টিভি অ্যাড পর্যন্ত হিট ছিল কেন? ওই যে অ্যাডগুলো কন্টিনিউ আসতো, তুমি মানে বিরক্ত হয়ে যাচ্ছ, বাট ওটা তোমার কানে হ্যামার করতে করতে তোমার মুখস্থ যে এটা আসলে, আরে এটা তো এই অ্যাডটা হচ্ছে, শুধু অ্যাড, তারপরে যে কিছু ডাবিং সিনেমা, এগুলো ব্যাকগ্রাউন্ড পর্যন্ত মুখস্থ থাকে। একটা গানের যখন বাজতো, গানের পিস পর্যন্ত মানুষের মুখস্থ, কারণ ওই যে হ্যামার করতে গিয়ে ওটা কন্টিনিউ বাজতো। এখন প্রবলেম কি হয়েছে জানেন? এখন হচ্ছে এত বেশি মিডিয়া হয়ে গেছে, এত বেশি অপশন হয়ে গেছে। ধরেন ইউটিউব, ফেসবুক, সবার তো প্রতিটা নিজস্ব নিজের একটা প্ল্যাটফর্ম আছে। তো গানেরও কোয়ান্টিটিও বেশি আসতেছে, কোয়ালিটির দিকটা ধরেন ভালো মন্দ মিলে আসছে, বাট যেটা হচ্ছে কোনো গান সঠিকভাবে কোনো জায়গায় প্রচার হচ্ছে না। আর যেগুলো হচ্ছে তো হচ্ছে, হয় কারো ভালো লাগছে, কারো ভালো লাগছে, বিভিন্ন জনারের গান এখন হয়ে গেছে। কি তোমার কি বলবো এটাকে, তোমার গানটা হয়েছে তোমার একা শোনার। আমার কি মনে হয় জানেন, এই ফেসবুক, ইউটিউব কোম্পানিকে বলা যায় একটা কোয়ালিটি কন্ট্রোল। না, এটা বলবো না এই জন্য না, আমি সেটা সব জনের গান, একটা ব্লুজ গান হইতে পারে না, ফ্যান্টাস্টিক, এটা একটা আলাদা ঘরানা আছে, বা একটা রকিং সং, রক গান হতে পারে, ওইটার একটা কিন্তু আমার কথা হচ্ছে যে যেটাই তৈরি করুক সেটার একটা পরিপক্কতার সাথে তৈরি করুক, তাইলে সেটা আছে। তারপর আমি যেটা মনে করি যে ওই ভালগারিজমটাকে বন্ধ করা উচিত। সেই জন্যই তো বললাম কোয়ালিটি কন্ট্রোল, সেন্সর আর কি। হ্যাঁ, সেন্সর মানে ওই লিরিক সেন্সরটা করতে হবে মেইনলি, কারণ লিরিকের উপরে অনেক কিছু নির্ভর করে। তো যেটা বলছি, এখন হয়ে গেছে কি ওয়ান ম্যান ব্যান্ড যেমন ছিল এক সময়, এখন ওয়ান ম্যান শো হয়ে গেছে, হয়ে গেছে হিয়ার। তোমার মোবাইল আছে, তুমি একটা গান হেডফোন দিয়ে একাই শুনছো, তোমার পাশে 8-10 জন বসে তারা শুনছে না। আগে কে ছিল বেতারে সবাই শুনতো, প্রত্যেক কানে কিন্তু যাইতো গানটা। যার জন্য বিনোদ রায় যে গান করছে, আমি তো বলবো সুপার ডুপার গান হিট হওয়া উচিত, কিন্তু কেন হচ্ছে না? ওই কারণে। আজকে টিভিতে গান কি কম ভালো হচ্ছে না? শেখ সাদী কেন লিজেন্ডারি মিউজিকটা এখন শুরু করছেন, হচ্ছে অনেক ভালো গান হচ্ছে, আমরা বাজাই, অনেকের গান বাজাচ্ছি, প্রতিনিয়তই তো বাজাচ্ছি, ভালো গান হচ্ছে। আনিসুর রহমান তনু গান প্রত্যেকে করছে, কিন্তু আমার কান পর্যন্ত আসছে না। এটা ওয়ান ম্যান হয়ে গেছে, হিয়ারিং সিস্টেম হয়ে গেছে। আমার কান ভালো না, আমি এটা মোবাইল না আছে, আরেকজন পাশে বসে ওজন ডিস্টার্ব না, আমি কমাই কিন্তু ভলিউম শুনতেছি। কিন্তু আগে রেডিওতে বা টেলিভিশনে একটা গান বাজলে সবাই এবং মজা করে শুনতে, চা আড্ডা দিচ্ছে, কথা বলতে, এই জিনিসটা আসলে এই পরিবেশটাই নষ্ট হয়ে গেছে, শেষ। যেমন আগে আমার মনে আছে রোনাল্ডোর একটা অনুষ্ঠান হবে, আগে টিভিতে অ্যাড দিত, সবাই কিন্তু দোকান টোকান সব বন্ধ হয়ে গেছে। রোনাল্ডোর আছে অনুষ্ঠান আছে, একক অনুষ্ঠান একটা হবে, ওইটা দেখবে, অথবা নাটকটা সব দোকান বন্ধ হয়ে যেত। মানে একটা পরিবেশ ছিল আলাদা। কিন্তু এখন মানুষ এত অস্থিরতার মধ্যে চলছে যে কখন কোন অনুষ্ঠান যাচ্ছে, কি যাচ্ছে, কোনো খবরই নাই। আর এখন মানুষ বাঁচার কারণে, বাঁচার লড়াইয়ের জন্য মানুষের সময় কম, টাইম, আর সবাই সবার মতো করে ছুটতেছে কিভাবে বাঁচবে। মাঝে মাঝে দেখি একটা বাড়ি, পুরোনো বাড়ি দেখলে, এখনো একটা বাড়ি ফ্ল্যাট দেখলে সামনে একটা বারান্দা থাকে না, তখন চিন্তা করি যে বারান্দা থেকে কোনোদিন খুলে না, এখন এমন বিষয়টা হয়েছে, মানুষ একা থাকতে থাকতে, ধরেন পাশের বাসায় যদি কেউ মারাও যায়, আপনিও টের পাবেন না, বা সেও জানাবে না, মানে এমন হয়ে গেছে। ওটা ওই যে বললাম যে সময়ের আসলে না, আসলে হচ্ছে মানুষের মানবিকতার জায়গাটা, সম্মানের জায়গাগুলো একটু সংকীর্ণ হয়ে গেছে। প্লাস ওই যে বললাম না, জীবন লড়াইয়ের জন্য মানুষের সময় অভাবে, তুমি আগে আমরা দেখতাম যে 5টার পরে নিচে যা চাকরি করতেন বা ব্যবসা করতেন, 6-7টা পর্যন্ত বাইরে থাকতেন, আইসা পরে ঘরে বসতেন, ড্রয়িং এ বসতেন। আরেকটা কারণ কি জানেন, মানুষের চাহিদাটাও অত বেশি ছিল না, ও যতটুকু ওনার দরকার অতটুকু, এখন চাহিদাও বেড়ে গেছে, জিনিস সবকিছু। যার জন্য এখন ড্রয়িং রুমে বসার সময় নাই। তুমি দেখবা ড্রয়িং রুমে ম্যাক্সিমাম লোক বন্ধ থাকে, হয়তো তোমার এক ফ্রেন্ড হলো লাইটে জ্বালাইতে বসলা, কিন্তু আগে তো ড্রয়িং রুমে একটা টিভি থাকতো, কিছু না কিছু চলতেছে। ওই বললাম বারান্দায় আসা, আমার মনে আছে আমার 2জন আত্মীয়-স্বজন থাকতেন ধানমন্ডিতে, ওই বিকালবেলা একটু লনের মধ্যে বসে আমরা চা খাচ্ছি, হ্যাঁ, চা বিস্কুট, সুন্দর একটা পরিবেশ। আর এখন তো ধুলার জন্য কেউ বসবে না, এত ধুলা। এখন যে ধরেন আপনি কোথাও, আমি জানি না আপনি আড্ডা দিচ্ছেন কবে, আমি তো অনেক দিচ্ছি, এটা বলবো না। যে আড্ডা জীবনে ছিল, সেটা মিউজিক্যাল হোক, বন্ধু বান্ধবদের আড্ডা, মিউজিক্যালেই ম্যাক্সিমাম, বা গান বাজনার সাথে রিলেটেড, কিন্তু এখন আপনি একটা লোক পাবেন না যে একটু গিয়ে কারোর সাথে একটু একটা সময়। ওই যে বললাম, সবাই তার এত ব্যস্ত হয়ে গেছে,
এত ব্যস্ত, আর দ্বিতীয়ত হলো যানজট। ওইটা তো আমাদের দেশের রেসপেক্ট না, ওটা বলছি এই জন্য যে তোমার যদি কোথাও সে তোমার আমার ইচ্ছা হলো আমি তোমার এখানে আসবো, আচ্ছা একটু গল্প, মানে এটার জন্যই আপনাকে 1 ঘন্টা 2 ঘন্টা সময় আপনাকে বের করে নিতে হবে। মানে ওই জন্য এত সময় তো আমি এসে গল্প করবো, তোমাকে দেবো না 2 ঘন্টা আগে আমি বেরোবো, তো আচ্ছা থেকে বাদ দাও, যাবো না। এই জিনিসগুলো হয়ে গেছে। নাহলে আমার মনে আছে আমি ছোটবেলায় আড্ডা মারার জন্য মতিঝিল কলোনি থাকতাম, সূত্রাপুর কাঠের পুল ছিল, বড় ব্রিজ আছে। কয়েকদিন আগে আমি ফেসবুকে দিলাম কাঠের পুলটা, একটা ছবি দিয়েছে একজন, আমার খুব ভালো লাগে। আমি মানে সেই স্মৃতিতে চলে গেলাম, সেই মানে রিক্সা করে গিয়ে ওইখানে ওই ব্রিজ পার হয়ে গিয়ে আড্ডা দিতাম, কারণ মানুষ যানজট ছিল না। আমি 15 থেকে 20 মিনিট সময় লাগতো না, আপনি হেঁটে গেলে কতক্ষণ লাগতো? এটা প্লাস 15-20 মিনিট লাগতো রিক্সায় গেলে। আমি ফাটে করে চলে যেতাম, আড্ডা মারা 4 ঘন্টা 5 ঘন্টা আড্ডা করে আসলাম। এখন যদি চিন্তা করো যে কাঠের পুল তুমি যাবা না, থাকে ভাই আমার 3 ঘন্টা লাগবে এখানে যেতে। না এখন তো চিন্তাই করা যায় না। তো সুতরাং ওইভাবে সবকিছু আমরা মানে পিছিয়ে যাচ্ছি সবকিছু থেকে আর কি। যাই হোক সাদেক ভাই, যেটা আর হচ্ছে আপনি এমনি তো বাংলাদেশের সব ব্রডকাস্টিং যেগুলো আছে, বিটিভি তো আছেই, আমাদের প্রাণের প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, ওখানে তো কন্টিনিউ কাজ করছেন, আরো দীর্ঘদিন কাজ করেন আপনি। তবে আমি আজকে প্রায় শেষ করব। আমরা যাওয়ার আগে এই প্রজন্ম বা যারা এই প্রোগ্রাম দেখবে তাদের জন্য বলেন, যারা গান বাজনার সাথে রিলেটেড হতে চায়, গান বাজনাকে ভালোবাসে, গান বাজনাটাও করতে চাই, ওইটাও একটা স্ট্রাগলিং, এখন স্ট্রাগল করে গান বাজনাটা অবশ্যই। এটা কি বলবো, ওদেরকে উৎসাহ দেওয়ার জন্য না না, হ্যাঁ ওইটা একটা কথা বলতে এটাই যে তুমিও যেটা জানো আমি জানি, যে প্রথমত হলো যে চর্চা, তুমি সম্মানটা করবে সবাইকে। এক্স্যাক্টলি। তোমার একদিনের সিনিয়র যদি একদিনের হয় বা 2 ঘন্টার যদি সিনিয়র কেউ হয়, তাকে সম্মানটা করতে হয়। যেমন আমি এখনো মনে করি, আমি আমার জুনিয়র ভাইয়ের কাছে যদি আমি শিখে নিই, আমি তাকে গুরুই মানি 100%। দেখেন, এটা একটা কিন্তু লেনদেন, পারস্পরিক লেনদেন। হ্যাঁ, পরম্পরা। আপনি যদি কাউকে সম্মান করেন, আপনার সম্মান আপনাকেও ওরকম সম্মান পাবেন, আপনি দেবে। আমি ওদেরকে সবাইকে এটা রিকোয়েস্ট করবো যে সবাইকে সম্মান করবে, ছোট হোক বড় হোক, অসুবিধা নেই। আর সময় জ্ঞানটা যেন সবাই একটু মেনটেন করে, এটা আমাদের মধ্যে ইদানিং খুবই অভাব এই জিনিসটার। সময় জ্ঞানটা যদি আমরা জানি, অনেক সময় যেটা তুমি বলবো আমি বলবো, সাথে ভাই আপনি 5টায় চলে এসেন, আমি কিন্তু 5টায় চলে যাবো, কিন্তু গিয়া হতে দেখি যদি স্টার্ট করতে হতে 6টা 7টা বাজে যায়। তা আমার কথা হলো যে ভাই হোক না, আমি আমার ডিউটি করি, সে তার কাজ করছে, সে করুক। তো তদ্রূপ আমি দেখছি অনেক যন্ত্রী ভাইদেরকে আমি দেখছি, বা সঙ্গীত শিল্পীদেরকে, কণ্ঠশিল্পীদের দেখছি, ভাই কটায় আসবো, সে সন্ধ্যা 8টায় আসো তুমি, সে হয়তো পৌঁছল 10টায়। আচ্ছা, যন্ত্রী ভাইকে বললাম ভাই তোমরা 5টার মধ্যে চলে এসো, কেউ আসতেছে 5:30, কেউ আসবে 6টায়, কেউ 6:30, কেউ 7টায়, কেউ কিছু বললে ভাই হবে একটু দেরি, রাস্তায় যানজট হয়ে গেছে। আমি কি যানজট যদি হয়ে থাকে আমি আধা ঘন্টা আগে বেরোই। হ্যাঁ, দেরি হতে পারে, অবশ্যই দেরি হবে, আধা ঘন্টা দেরি হতে পারে এক জায়গায়। আমাকে কমিটমেন্ট যেতে বললো, আমাকে ভাই 6টায় আসো। এই যে কথাটা বললেন না, কমিটমেন্টের জায়গাটা, এইটা খুব ইম্পর্টেন্ট। আমি সবসময় আমার কাছেও যারা আসে বা যারা শেখে কাজ করে, দেখেন আমি কিন্তু, আপনি তো আমার সাথে আপনার কাজ করছেন, আমি চেষ্টা করি আমার জায়গা থেকে যতটুকু সাপোর্ট দেওয়ার সবাইকে, সেটা আমি দেই। এবং আমি নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকেও বলি এবং এনকারেজ করি, নানা রকম গাইড করি, যে তোমরা এভাবে আগানোর চেষ্টা করো, যাতে দেখেন গান বাজনাটা তো আমাদের আসলে অনেক সময় প্রতিকূলতার সাথে করতে হয়, অনুকূল থাকে না, খুব কঠিন আর কি। অনুকূলে সব, আর্থিকভাবে বলেন, সামাজিকভাবে বলেন, রাষ্ট্রীয়ভাবে বলেন, সব দিক থেকেই অনুকূলে থাকে না। তো যার কারণে একজন মিউজিশিয়ানকে অনেক স্ট্রাগল করতে হয় প্রতিনিয়ত, সেটা শিল্পী, যন্ত্রশিল্পী যায়। হ্যাঁ, মিউজিশিয়ান তো সবাই মধ্যে বোঝায় কি, যারা যন্ত্রশিল্পী, ইনস্ট্রুমেন্টাল মিউজিশিয়ান যারা, ওদেরকে বলছি তো ওইটাই বলছি সবাইকে, যে রেসপেক্টটা গ্রো করতে হবে নিজেদের মধ্যে, একে অপরের প্রতি ওই রেসপেক্টটা থাকতে হবে, খুব জরুরি। আর টাইমিংটা একটু নিজেদের মধ্যে, টাইমিংটা, কারণ হলো আজকে আমি এক জায়গায় দেরি করে গেলাম, কালকে আমারই কাজও হয়তো দেরি করে আসবে, একই হিসাব বরাবর, মানে রিটার্ন আসে, এভরিথিং উইল কাম রিটার্ন। তো এটাই বলবো সবাইকে, টাইমের দিকে একটু, মানে টাইম ইজ মানি একটা কথা বলে, টাইমটাকে রেসপেক্ট করবে, আর নিজেদের মধ্যে পারস্পরিক যে রেসপেক্টটা এটা থাকা উচিত, আর সম্প্রীতি থাকা উচিত, আর হলো রেয়াজ, প্র্যাকটিস। ও আরেকটা জিনিস যেটা বলবো, ইউ হ্যাভ টু লার্ন, শুনতে হবে। শোনাটা কিন্তু তোমার, আমি বলবো শেখার অর্ধেকের বেশি কাজ, বেশি 8 ঘন্টা 2 ঘন্টা প্র্যাকটিস করলে 8 ঘন্টা শুনতে হয়, যে কোনো থাকতে হবে। এটা থাকলে পরে
মানে কি বলবো, এটা আমি আমার নিজের প্র্যাকটিক্যাল থেকে তো বুঝছি। আমি আমি অভিজ্ঞতা হবে না, কি বলবো, ছোটবেলায় যে আড্ডাবাজির কথা বললা, আমরা ঢাকা শহরে কয়টা নাম করে রেস্টুরেন্ট ছিল, এখানে 45 বা 78 এলপি বাঁচত। যেমন নিশা সিনেমা হলের সামনে একটা ছিল, রেস্টুরেন্ট গুলো, অন্য রেস্টুরেন্ট ওই গান বাঁচত। ওই স্কুল ফাঁকি দিয়ে চলে গেলাম গান শোনার জন্য। সারাদিন বসে আমি চা খাচ্ছি, ওই বুন্দিয়া ছিল তখন, বুন্দিয়া খাচ্ছি, দই খাচ্ছি, গান শুনছি। গান শুনতে শুনতে একটা গান তো এমন হতো যে পুরাও পিরিয়ড মিউজিক থেকে নিয়ে এন্ড পর্যন্ত কি আছে টোকাটাকে সব বলে দিতে পারতাম, যেটা আমি স্টিল ইয়েট বলে দিতে পারি। ট্রু। দেখেন, না শুনলে কিন্তু আপনার ব্রেনের ভিতরে ওই জিনিসগুলো সাফল করতো না। এবং ওইগুলো শুনে শুনে হয়তো বলবো যে হ্যাঁ, আমার মিউজিকে আমি সঙ্গীত পরিচালক বা সুর করা ইন্সপায়ার পেলাম আমি ওখান থেকে, এমনও হতে পারে। তারপর এটা শক্ত থাকে। আমি এত শুনি, যেমন কিছু কিছু গান থাকে অনেকে হয়তো এই গানটা একটা পিস এটা আসতেই পারে, কারণ 12টা নোটের মধ্যে মিল হবেই, না বলছি আমি, মিল হবেই। তো কোত্থেকে আসছে এটা হয়তো অন্য কেউ বুঝবে না, কিন্তু একজন ছিল, সে খুব নাম করা এক পরিচালক, সে সঙ্গীতের খুব ভালো ইয়ে বুঝতো, সে তার একটা গানের মোটামুটি ভাবে একটা কপি করেছে বা কোনো কিছু করেছে, ঢুকে যান পিছে, সাদেক আছে, হ্যাঁ একবার তো তুই আসছিস যে বুঝবি আমি কোন গানে থেকে নিয়েছি, নাহলে অন্য কোনো মিউজিশিয়ান নাই যেটা বুঝবে শোনার। কেন এটা আমার শোনার থেকে এই জিনিসটা আমার এক্সপেরিয়েন্স হয়ে গেইন করছে আর কি। তারপর আমার রিদম প্রোগ্রামিং বা রিদমের যে ডিজাইন করা জিনিসটা, ওটা আমার ওখান থেকে আমি অনেক হেল্প পেয়েছি। তো ওইটা বলি যে শুনতে হবে, কণ্ঠ শুনতে হবে, যন্ত্র শুনতে হবে, প্যাটার্নগুলো শুনতে হবে, এভরিথিং শুনতে হবে। শুনলে পরে ওইটা প্র্যাকটিসে 2 ঘন্টা প্র্যাকটিস, তুমি যেটা বললা যে 2 ঘন্টা প্র্যাকটিস 6 ঘন্টা শোনা, এটা কিন্তু একটা প্র্যাকটিস। এই মানে সাজেশনগুলো আমি দেবো আমার জুনিয়র ভাইদেরকে বা আমার জুনিয়র কণ্ঠশিল্পী যারা আছেন, যারা গান গাওয়া ভালো করছেন, এখন অনেকে ভালো করছেন, তাদেরকে। সিনিয়র তো এগুলো পার করে আসছেন, ওনারা এগুলো করেছেন বলে আজ পর্যন্ত এখনো পর্যন্ত ওনারা আছেন। তো সুতরাং সবার কাছে এটা অনুরোধ করবো যে সবাইকে রেসপেক্ট করব, শুনবো, চর্চা করব। ধন্যবাদ সাদেক ভাই, আপনি আপনার কাজের ভিতরে একটা আমাকে এইটুকু সময় দিলেন। ধন্যবাদ তোমাকেও দিতে হয়। আমি আশা করব আপনার কথাগুলো, এগুলো তো অনেকে ইন্ডাস্ট্রির লোকজন হয়তো 2-1 জানে, কিন্তু আপনার এইসব ভিতরের কথা, না বলা কথাগুলো অনেক ছেলে মেয়ে জানতে পারবে, আমাদের মিউজিশিয়ানরা শুনতে পারবে, বুঝতে পারবে, হয়তো আপনার ওইখান থেকে কিছু ইন্সপিরেশন পাবে তারা আগামীতে পথ চলার। আর আপনার জন্য আমার সম্মান শ্রদ্ধা তো থাকলোই, আপনার দীর্ঘায়ু কামনা করে আজকে শেষ করছি। হ্যাঁ, ধন্যবাদ।